জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি শ্রী রোহিণী কুমার মজুমদারের রচিত শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনীর ওপরে একটা গল্প আপনাদের শোনাচ্ছি। ফরিদপুর জেলায় মাইসোর নামে একটা বর্ধিষ্ণু গ্রাম ছিল। সেখানে দিগেন্দ্রনাথ ঘোষাল বলে একজন ছিলেন, আর ঠাকুরের আশ্রিত, ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। ঠাকুরকে ঠাকুরের কিছু জিজ্ঞাসা না করে কোনো কাজই উনি করতেন না, আর ঠাকুর যা বলতেন ঠিকভাবে ওটাকেই পালন করতেন। সেই জন্য ঠাকুর ওনাকে খুব ভালোবাসতেন। ওনার ছোটোবেলা থেকে খুব ভালোবাসতেন। তা একবারে এনার খুব যক্ষা রোগে আক্রান্ত হয়। উনি সব রকমের ডাক্তার দেখিয়েছেন, এমনকি কলকাতা মেডিকেল কলেজে এসেও ডাক্তার দেখিয়েছিলেন। ওখানে তো অনেক বড় বড় ডাক্তারেরা থাকে। তা কি সবাই এক বাক্যে বলে দিয়েছে এই যক্ষা রোগের কোনো চিকিৎসা হবে না, আর ওনার কোনো বাঁচার উপায়ও নেই। তখন উনি এসে ঠাকুরের শরণাপন্ন হয়েছিলেন। তখন ওনার 19-20 বছর বয়স, এমন কিছু বয়সও না, খুব অল্প বয়স। তখন ঠাকুর ওনাকে নিয়ে 1 বছর তীর্থ ভ্রমণ করেছিলেন। আর ঠাকুর যে জড়িবুটিগুলো জানতেন, ওষুধের যে জড়িবুটিগুলো, এইসব ওষুধের জড়িবুটি খাইয়ে ফলমূল, তার মধ্যে অনেক সময় ফলমূলও ছিল, ওইগুলো খাইয়ে ঠাকুর ওনাকে যখন 1 বছর বাদে নিয়ে ফেরত এসেছেন, তখন উনি পুরোপুরি সুস্থ হয়ে গেছিলেন। সুস্থ হয়ে উনি ওনার নর্মাল লাইফে ফিরেও গেছিলেন। এরপরে 8-9 বছর কেটে যায়। তো তখন ঠাকুরের কাছে এসে ইনি ওনার ইচ্ছা প্রকাশ করেন যে উনি বিয়ে করতে চান। ওনার এখন বিয়ে করার ইচ্ছা হয়েছে। তো ঠাকুর বলেছিল আর 1টা বছর অপেক্ষা করে যাও, তারপরে বিয়ে করো। কিন্তু ওর ভাগ্যের ফের বলে বোধহয় ঠাকুরের এই কথা দিগেন্দ্রনাথ ঘোষাল শুনলেন না। উনি বিয়ে করে বসলেন। ঠাকুর ওনার এই কথাটা শুনে খুব দুঃখিতও হয়েছিল। বলেছিল এই মেয়ে তো, তুমি যাকে বিয়ে করেছো তার তো বৈধব্য দোষ আছে। যাই হোক, তুমি যখন বিয়ে করেই ফেলেছো, এখন স্ত্রীর সাথে কোনো রকম সম্পর্ক প্রায় 2 বছরের মতন রেখো না। তারপরে তুমি বিয়ে স্ত্রীর সাথে নর্মাল লাইফে লিড করো। কিন্তু সেবারও দিগেন্দ্রনাথ ঘোষাল ঠাকুরের কোনো কথা শুনলেন না। আর স্ত্রীর সাথে বিয়ের পরে যেরকম স্বাভাবিক স্বামী স্ত্রীর রিলেশন থাকে, সেরকমই লাইফ লিড করতে শুরু করেছিলেন। এর 1 বছরের মাথায় দিগেন্দ্রনাথ ঘোষালের একটা ছেলে হয়। তার 1 বছর বাদে আরেকটা ছেলে হয়। দ্বিতীয় ছেলেটা হওয়ার পরে তার কিছুদিন বাদে এই দিগেন্দ্রনাথ ঘোষালের আর জ্বর হয়, আর ঠিক 8 দিনের মাথায় অজানা জ্বরে উনি মারা যান। এটাতে জানা যায় যে ঠাকুরের ওপরেও, আমাদের ঠাকুর যতই হোক না কেন, গুরুদেব হোক না কেন, ঠাকুরও আমাদের কপালের ওপরে কিছু করতে পারে। তোমার কপালে যেটা লেখা থাকবে সেটাই হবে, সে তুমি যাই করে নাও না কেন। এর একটা উদাহরণ হয়েছে যে আমাদের রোহিণীবাবুর ছোট ছেলে 8 মাস বয়সেই মারা গেছিলেন। তো যখন মারা গেছিলেন, তখন ঠাকুর মারা যাওয়ার 18 দিন আগে ঠাকুর রোহিণীবাবুর কাছে চাঁদপুরে এসেছিলেন। এসে 2-3 দিনেরই মতন ছিলেন। কিন্তু এই 2-3 দিন যখন ছিলেন, তখন উনি খুব অস্থির। উনি না ঠিক করে ভোগ গ্রহণ করেছেন, না ঠিক করে শুয়েছেন, না ঠিক করে বসেছেন। সর্বদা উনি হয় ওনার ঘরে পায়চারি করছেন, নয়তো উনি একভাবে এসে বসে রয়েছেন আর নিজের মুখে বড় করে যাচ্ছেন। তো যাই হোক, যখনই রোহিণীবাবু জিজ্ঞাসা করে কী হয়েছে, ঠাকুর তো কিছু বলতেও পারছে না। তো তখন ঠাকুর একদিন রোহিণীবাবুকে আর ওনার স্ত্রীকে নিয়ে হঠাৎ রামকৃষ্ণ মিশনের দিকে বেড়াতে গেলেন। তখন রামকৃষ্ণ মিশনের ওখানে যেতে গিয়ে উনি একটা লতা দেখিয়েছিলেন। সেই লতাটাকে বলেছিল এটাকে ভালো করে চিনে রাখুন, যদি কোনো দিনও শ্বাসকষ্ট হয় তখন এই লতাটা এনে গায়ে জড়িয়ে রাখবেন, তো দেখবেন তাতে শ্বাসকষ্ট হয় না। আবার
ঘুরে টুরে আসার পর আবার সেই জেগে সেই উনি অস্থির হতে শুরু করলেন। অস্থির হয়ে এদিকে ওদিকে পায়চারি করছেন, শান্তি মতন বসছেন না। তখন আবার হঠাৎ একদিন রোহিণীবাবু ওখানে বাগান মতন ছিল, ওখানে কি খুঁজছে। রোহিণীবাবুকে জিজ্ঞাসা করেছে, কি হয়েছে, আপনি কি খুঁজছেন? তখন বললো যে ওখানে একটা বট গাছ ছিল না, ওটা বট গাছের চারা ছিল না যেখানে অঙ্কুর এসেছিলো, ওটা কোথায়? তো রোহিণীবাবু দেখিয়ে দিয়েছে। তো তখন বলছে যে রোহিণীবাবু জিজ্ঞাসা করছে, এটা কেন করছে? তো তখন রোহিণীবাবুকে বলেছে যে ওটা সরি, আমি একটু ভুল বলেছি। সেটা হচ্ছে যে রামকৃষ্ণ মিশনের ওখানে যাওয়ার সময় যে লতাটা দেখেছিল, ওটা মাথা ব্যথার জন্য বলেছিল। মাথা ব্যথার জন্য বলেছিল, ওটা মাথায় পরিয়ে দিতে, মাথায় গোল করে ফিতের মতন গোল করে পরিয়ে ওটাকে আটকে দিতে। আর বট গাছের যে পাতাটা ছিল, ওটা দিয়ে বেটে যদি কোনো দিনও শ্বাসকষ্ট হয় কারোর, ওটা পাতাটা বেটে একটুখানি খাইয়ে দিতে। তখন রোহিণীবাবুর স্ত্রী রান্না করছিলেন, রান্না করতে করতে জিজ্ঞাসা করেন যে যার শ্বাসকষ্ট উঠবে তাহলে সে এই ওষুধটা গিলবে কী করে? ওষুধটা না গিললে তো কোনো অসুবিধা হবে না, মানে কিছু উপকারে লাগবে না। তখন ঠাকুর বললেন যে যতটা গিলতে পারে গিলবে, বাদ বাকি বাটাটা গায়ের মধ্যে প্রলেপ করে লাগিয়ে দিলেও হবে। বলে তার কিছুদিন বাদে তো ওনার তো আর থাকার উপায় ছিল না, উনি আবার বেরিয়ে গেছিলেন। বেরিয়ে ঘুরতে ঘুরতে উনি শেষ পর্যন্ত যখন এই দুর্ঘটনাটা ঘটবে আর কি রোহিণীবাবুর সাথে, সেই টাইমটা উনি দিল্লিতে এসে উপস্থিত হয়েছে। দিয়ে সকালবেলা তো ওনার রোহিণীবাবুর বাড়িতে আরেকজন এসেছিলেন গুরু ভ্রাতা, ওনার সাথে দাঁড়িয়ে কথা টথা বলছিলেন। তো তখন হঠাৎ রোহিণীবাবুর স্ত্রী এসে রোহিণীবাবুকে ডেকে বলেন ওনার ছোটো ছেলে হঠাৎ বমি করেছে, বমি টমি করে একদম নেতিয়ে একদম পড়েছে। তো দুজনেই তো এসে দেখেছে। তো দুজনেই রোহিণীবাবু দেখেছেন, আর ওনার সাথে সেই মুহূর্তে যিনি গুরুভ্রাতা ছিলেন তিনিও এসেছেন, এসে দেখেছেন। তো যাই হোক, এটা দেখে রোহিণীবাবু তো ডাক্তার আনতে চলে গেলেন, আর যিনি ওনার বাড়িতে এসেছিলেন উনি ওনার বাড়িতে চলে গেলেন এটা দেখে। তো এবার তো সেদিনকে কী হয়েছে, সেদিনকে রোহিণীবাবু হোমিওপ্যাথি ডাক্তার ডাকতে গেছিলেন। তো হোমিওপ্যাথি ডাক্তার তখন ছিলেন না, উনি পেশেন্ট দেখতে বেরিয়েছিলেন। তা ওনার আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। রাত হয়ে গিয়ে যাওয়াতে অনেক রাত 9টার পরেই এসছেন। তো উনি ওষুধ দিয়েছেন, বলছেন ভয়ের কিছু নেই, এটা ব্রঙ্কাইটিসের মতন হয়েছে। তো এই বমিটা করার পরে তো ওনার ছেলে তো ভীষণ নেতিয়ে পড়েছে, কোনো মানে দেহে প্রাণ নেই এরকম অবস্থা, এরকম পরিস্থিতি হয়ে রয়েছে। তো রোহিণীবাবু ডাক্তারকে নিয়ে যখন এগোতে এসে ডাক্তারকে জিজ্ঞাসা করলেন, ডাক্তার বললে যে না এখানে 99% কেসেই লোকে বেঁচে যায়, বাচ্চারা বেঁচে যায়। এটাতে নিয়ে আপনি জানবেন, মানে কিছু ভয় পাবেন না, এটা আপনার সন্তান বেঁচে যাবে। কিন্তু এটা প্রত্যেকে আমি এই 2টো পুড়িয়া দিয়ে গেলাম। এখন একটা তো পুড়িয়া তো খাওয়ানো হয়ে গেছে, একটা পুড়িয়া রাত 1-2টার সময় খাওয়াবেন, দেখবেন ততক্ষণে সেরে যাবে। আর যদি নাও সারে, আপনি জানবেন রাত 1টার সময় 2 ঘন্টা বাদে যে তার 1টার সময় এই শেষ পুড়িয়াটা খাওয়ানো হবে, সেইটাতে কমবে, আপনি চিন্তা করবেন না। বলে তো ডাক্তারবাবু চলে গেছেন। ডাক্তারবাবু নির্দেশ অনুযায়ী তো পুড়িয়াগুলো খাওয়ানো হয়েছে, কিন্তু তাতে কোনো উপশম হয়নি। রাত 1টার পরে আরও সিনটা মানে শরীরটা ওনার ছেলের শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। তাই রাত্রিবেলা উনি ডাক্তারের খোঁজ করেছেন, রাত্রিবেলা কেউ এসে উপস্থিত হতে পারেন, কারণ তখনও ডাক্তার মানে তখন এমনই এমার্জেন্সি ছিল, মানে ওনার চেনাশোনার মধ্যে কোনো ডাক্তারকে উনি পাননি। সবাই এসছে, সবাই খবর পেয়ে যখন বাড়ির লোকে বাড়িতে ফেরার পরে যখন খবর পেয়েছে সবাই এসছে, কিন্তু সবাই সকালবেলা এসছে। যখন সকাল 9টা বাজে তখন ওনার মানে বাড়ি ভর্তি ডাক্তার, সব রকমেরই ডাক্তার, সব রকমের ডাক্তারই রয়েছেন, কিন্তু মানে কারোরই তো মানে চিকিৎসা এক একজন লোক এক একজন ডাক্তার এক এক মতন করে চিকিৎসা করবে, কারোরই
কারোর সাথে মতের মিল হচ্ছে না, কিন্তু সবার একটাই ব্যাপারে এসে মতের মিল হয়েছে, কারণ হচ্ছে ওই ছেলেকে আর বাঁচানো যাবে না। কারণ হচ্ছে রাত্রিবেলা যখন ডাক্তারের খোঁজ রোহিণীবাবু করছিলেন, তখনই থেকে ওনার ছেলের গাটা নীল হয়ে আসছিল। মানে নীল হয়ে আসাটা কিন্তু খুব, মানে আমরা জানি যে কতটা ভয়ানক সিনে, যে কী কোন দিকে সিনটা গড়াচ্ছে এটাতে বোঝাই যায়। কিন্তু তো তত কিন্তু যতবারই ওনার ছেলেকে ডাকছে, ততবারই ওনার ছেলে উত্তর দিচ্ছে। তো 9টা নাগাদ যে সবাই এরকম ডিসিশানে আসলো। তো এবার রোহিণীবাবু আর তার স্ত্রী তখন ছেলেকে দেখাচ্ছে যে যে মানে ছেলেকে ডাকছে, আর ঠাকুরের দিকে ফটোর দিকে যখন তাকিয়ে দেখিয়েছে, যে জিজ্ঞাসা করছে এ কে, তখন ওনার ছেলে বলছে ঠাকুর, আমাদের ঠাকুর ঠাকুর বলে সেই 9টা থেকে এক দৃষ্টিতে ঠাকুরের দিকেই তাকিয়ে রইল। তারপরে 10:30 নাগাদ তার ছেলে প্রাণ ত্যাগ করলো। তো যাই হোক, তাকে তো মানে সৎকার, তার দেহ সৎকার টৎকার করে আসা হলো। ঠাকুর ওখানে তো মানে ওনাদের স্বামী স্ত্রী যা হয়, ওনাদের তো মন মেজাজ কারোরই ভালো নেই। ঠিক তার 2-3 বাদে রোহিণীবাবুর একজন প্রতিবেশী তাকে খেতে ডাকলেন, তো উনি ওখানে খেতে গেছেন। তো খেতে খাওয়া ঠাওয়া হয়ে গেছে, তখন ওনার প্রতিবেশী জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, আপনাদের ছেলে যে মরে গেল, তো আপনাদের ঠাকুর তো জানতেন নিশ্চয়ই, তা আপনাদের কোনো ওষুধপত্র দিয়ে যাননি? তাহলে তো ওষুধপত্র দিয়ে গেলে তো আপনার ছেলে আজকে বেঁচে থাকতো। তখন রোহিণীবাবুর হঠাৎ মাথায় ক্লিক করেছে যে আরে, সত্যি সত্যি তো ঠাকুর আমাদের আমাদের তো বলে দিয়ে গেছিলো, আমাদের তো মাথায় ছিল না। বলে উনি তখন দৌড়াতে দৌড়াতে ওনার বাড়ির ওখানে যে বাগানটা ছিল, ওখানে বাগানের বট গাছটা, সে যখন দাঁড়িয়ে ঠিক ওই বট গাছের যেই পাতাটা দিয়ে ঠাকুর বেটে একটু খাওয়াতে বলেছিল শ্বাসকষ্ট হওয়ার সময়, একটু খাওয়াতে বলেছিল, গায়ে প্রলেপ লাগাতে বলেছিল, সেইটা এখনও সজীব হয়ে বসে রয়েছে। তখন তখন রোহিণীবাবুর তখন মনে হলো যে আরে না, ঠাকুর তো আমাকে বলে দিয়ে গেছিলো। তারপরে তারপরে ঠাকুরের একটা অনেক বড় চিঠি এসছে, সেখানে অনেক মানে মন খারাপ যাতে ওনারা দুজন না করেন সেটার জন্য অনেক উপদেশ, সেটার জন্য অনেক উপদেশ দিয়েছেন। আর এটাও বলেছেন যে আজকে ওই ছেলে মারা গেছে, ভালোই হয়েছে। যদি আজকে ওই ছেলে যদি বেঁচে থাকতো, তাহলে রোহিণীবাবুর স্ত্রীর হয়তো প্রাণ সংশয় হতো। যে কোনো একজনকে তো মরতে হতোই, হয় ওনার ছেলেকে মরতে হতো, হয়তো ওনার স্ত্রীকে মরতে হতো। তা নয়, সেখানে না ওনার ছেলেই মারা গেছে, ছেলেই মারা গেছে বলে অনেক বড় একটা মানে উপদেশপত্র এর নামে, রোহিণীবাবুর নামে পাঠিয়েছিল। কিন্তু এই চিঠিটা কে জানি পড়ার জন্য ওনার কাছ থেকে নিয়েছিলেন, কিন্তু সে আর ফেরত দেননি। আর রোহিণীবাবুর আর তার মানে কে নিয়েছিলেন তার কথা এখন মনেও নেই, যে তার কাছে গিয়ে আর পর পুরোটা এটা চাইবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। আমার এই চেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করবেন। আর ফেসবুকে দেখে থাকলে আমার পেজটা ফলো করে রাখবেন, ওখানেও নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউটিউব বা ফেসবুক যেখানেই আমি আপলোড করি না কেন ভিডিও, আপনাদের কাছে সঙ্গে সঙ্গে যেন ভিডিও নোটিফিকেশন চলে যায়। আর আমার কোনো ভুল হয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করে দেবেন, আর নোটিফিকেশন আর কমেন্টসে জানাবেন যে আমার কীভাবে এটাকে শুধরাবো। জয় রাম।